আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আজকে আমরা একটা কথা হলো ভিসা চালু, মন্ত্রিমর্যাদায় কূটনীতিক, নতুন কোন অধ্যায় নাকি নতুন কোন কৌশল। আর আমাদের সাথে স্টুডিওতে আছেন গৌতম লাহিড়ী দাদা, যিনি সাবেক সভাপতি দিল্লি প্রেস ক্লাব এবং বর্তমানে ফেডারেশন অফ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি। ওনাকে আমরা জানাই স্বাগতম। কংগ্রাচুলেশন দাদা আপনাকে। ধন্যবাদ 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 সকলকে। দাদা আমরা আর দেরি না করে আমরা একটা জিনিস জানতে চাই, দাদা হঠাৎ করে এমন কি হলো, এটা 16তম কূটনীতিক এসেছেন বাংলাদেশে, ওনাকে হঠাৎ করে মন্ত্রী মর্যাদার কূটনীতিক করা হয়েছে, এটার কারণটা কি যদি একটু বলতেন। প্রথম যিনি হয়েছিলেন হাই কমিশনার, তিনি কিন্তু মানে অবসর নেওয়ার পরে তাকে ইন্দিরা গান্ধী পাঠিয়েছিলেন এবং তিনি কিন্তু মন্ত্রী পর্যায়ে ছিলেন, মানে 71। ভেবে দেখুন সময়টা। আমি জানি না বাংলাদেশের জন্য দ্বিতীয়বার 71 আসছে কিনা, কিন্তু দ্বিতীয় যিনি মন্ত্রী পর্যায়ে, এটা থেকে বোঝা যায় যে ভারত বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব দিতে চায়। তাদের যে প্রতিবেশী প্রথম নীতি, সেই নীতিতে বরাবরই ছিল বাংলাদেশ প্রথম। মাঝখানে কিছু সময় বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল ভারতের প্রথম প্রতিবেশী নীতি থেকে, সেটাকে আবার পুনরায় একই রকম পুনঃস্থাপিত করা, যাতে প্রতিবেশী প্রথম হিসেবে ভারত বাংলাদেশের সঙ্গে সখ্যতাই বলুন, মৈত্রী বলুন, সম্পর্কের আদান প্রদানই হোক, সেগুলো যাতে আবার পুনরায় আগের মতো যেরকম সোনালী অধ্যায় ছিল সেরকম যেন হয়। আর হবে কি হবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। কূটনীতি ছাড়া একজন রাজনীতিবিদকে পাঠানো এবং তাকে মন্ত্রীর মানে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া, এর থেকে বোঝা যায় তার গুরুত্ব অন্য অনেক কূটনীতিবিদের থেকে। কারণ বাংলাদেশে অন্য যারা কূটনীতিবিদ হয়েছেন তারা ভবিষ্যতে পরবর্তী সময় পররাষ্ট্র সচিব হয়েছেন, এখনো পর্যন্ত মন্ত্রী কেউ হননি। হ্যাঁ, মন্ত্রী কেউ হননি। তো সেই কারণে আমাদের যেটা মনে হয়েছে, বোধহয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তারা সরাসরি এবার বাংলাদেশের উপর নজর রাখবেন। সেই জন্য তাদেরই রাজনৈতিক ভাবে ঘনিষ্ঠ যিনি, একই রাজনৈতিক দলের সদস্য, সেরকম একজন ব্যক্তিকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী। এবং আমার ধারণা যে এর ফলে নিশ্চয়ই আমরা একটা তো সুফল অন্তত প্রথম দিনই দেখলাম। তার মানে ক্রেডেনশিয়াল যেদিন জমা দিলেন, সেদিনই ট্যুরিস্ট ভিসা, যেটা দীর্ঘকাল বাংলাদেশের একটা আকাঙ্ক্ষা ছিল, গত 2 বছর ধরে বন্ধ, এটা চালু হওয়ার এবং আগামীকাল রবিবার থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে চালু হতে পারে। হ্যাঁ রাশেদ, তাহলে কি আমাদের বাংলাদেশের জন্য কি ভিসা খুলে গেল? তার মানে গণহারে আবার আগের মতোই ভিসা পাবে, জুলাই জঙ্গিরাও ভিসা পাবে? আমার মনে হয় মানে আগের মতো মানে প্রথম দিন রবিবার থেকেই সেরকম সংখ্যাটা হবে তা না। একটা সময় ভারত 16 লক্ষ ভিসা দিত, টুরিস্ট ভিসা। এবং ভারতে যত বিদেশি পর্যটক এসছেন তার মধ্যে বাংলাদেশি পর্যটকরাই সব থেকে সংখ্যায় ভারী, তারাই সব থেকে বেশি আসেন। নিকটবর্তী দেশ, অনেকে খুব সস্তাতেও আসতে পারেন। এখন নতুন যে ট্রেন হয়েছে বেনাপোল পর্যন্ত পদ্মা সেতুর ওপর দিয়ে, সেখান থেকে এসে সীমান্ত অতিক্রম করার পরই খুব অল্প খরচে, আজকে দেখলাম ফেসবুকে লিখেছে যে আমার 50 টাকা অটো ভাড়া দিয়ে আমি পৌঁছলাম বনগাঁ স্টেশনে, তারপরে সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমি শিয়ালদা পৌঁছে গেলাম। বিমানে আসার থেকে তো কলকাতা পৌঁছানো, কলকাতা স্বাভাবিক এই কারণে যে কলকাতায় ভাষা খাদ্য দুটো একটা সাযুজ্য আছে দুটো এলাকার মধ্যে, মানে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের মধ্যে, বাঙালিদের মধ্যে বা ভারতের অন্যত্র যাওয়ারও একটা সুবিধা হয়ে গেল। কারণ বহু পর্যটক কিন্তু উত্তরবঙ্গে বেড়াতে যেতেন। যখন আমার যেটা মনে হয় এই পর্যটন ভিসা চালু হওয়ার অর্থ এরপরে আরেকদিন হয়তো ঘোষণা হতে পারে যে দুই দেশের মধ্যে যে ট্রেনগুলো বন্ধ হয়ে আছে, মৈত্রী, বন্ধন, মিতালি, যেগুলো কলকাতা সঙ্গে ঢাকার যোগাযোগ এবং ঢাকা থেকে উত্তরবঙ্গে মানে শিলিগুড়ি পর্যন্ত আসা যেত। ফলে এই ট্রেনগুলো আমি আশা করছি হয়তো যদি ট্যুরিস্ট ভিসা সেইভাবে চালু হয়, কারণ ভিসা চালু হলে ট্যুরিস্ট যত আসবে তখনই তো ট্রেনগুলোর গুরুত্ব বাড়বে।
তাই তখন হয়তো সেটা চালু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। আমার মনে হয় ভারত সরকার সেক্ষেত্রে খুবই একটা দিনস্থিতি যাওয়ার পর থেকে খুব ইতিবাচক সিদ্ধান্ত নিচ্ছেন বলেই মনে হয়। দাদা, আপনি হয়তো ফটোকার্ডটা দেখেছেন, আমার কাছে এই মুহূর্তে নাই, না হলে আমি দেখাতে পারতাম। একজন মহিলা দীনেশ ত্রিবেদীর কাছে অনুরোধ বলছেন যে ওনার হাজবেন্ডের চিকিৎসা দরকার, উনি ভিসা পাচ্ছেন না, যেতে পারছেন না। এই মহিলাই সেই মহিলা যে গত 24 মাস দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ওই যে হাদির সেই কথায় সব ছিঁড়ে ফেলো, ওই মিছিলগুলো স্লোগানগুলো দিতেন। ওনারাও কি আসলে ভিসা পাবে না? না, দেখুন, এটা তো একটা মানবিক দিক, এবং উনি সরাসরি হাই কমিশনারকে অনুরোধ করেছেন, এবং আমার মনে হয় নিশ্চয়ই হাই কমিশনার বিবেচনা করছেন। দেখুন, ভারত বিরোধী সম্প্রতি তো আমি শুনেছি যে আপনাদের এনসিপির নেতা বাড়ি শ্বশুর মশাইরা কলকাতায় চিকিৎসা করতে এসেছিলেন, জি জি। যখন মেডিকেল তখনও সম্পূর্ণ ভিসা চালু হয়নি সেই অবস্থাতেও। ফলে আশা করছি যে নিশ্চয়ই হয়তো তিনি পাবেন, এবং এটা পাওয়ার পর তিনি বুঝবেন যে ঢাকা বা কলকাতা নয়, এরকম কোনো বিভাজন রেখা টানাটা সঠিক নয়। কারণ ঢাকাই হোক বা দিল্লি হোক বা কলকাতা হোক, এটা পারস্পরিক স্বার্থের প্রয়োজন এই সংযোগ রাখাটা। সেটাকে রাজনীতির মোড়কে কোনো বিভেদ তৈরি করলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত তিনিই হচ্ছিলেন, তাই না? তা আজকে সেটা চালু হওয়ার পর আমার মনে হয় তিনি লাভবান হবেন। দাদা, আমি একটা কোশ্চেন না নিয়ে পারছি না। হ্যাঁ, গৌতম লাহিড়ী দাদার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের শরীরে কি রক্ত মাংস নেই? আপনাদের বিশ্বস্ত বন্ধুর জন্য কি করলেন? জনগণের মাঝে সত্যটা প্রকাশ করুন প্লিজ দাদা। উনি একটা প্রশ্ন রেখেছেন। আরেকজন লিখেছেন, দাদা আপনাদের লজ্জা নেই? যাবে তো সব ভারত বিরোধীরা। কি বলবেন? পাবলিক, এটা পাবলিক না, বলছে। এখন না না, আমি বুঝতে পারছি, ঠিক কথাই, কিন্তু ভারত বিরোধী যারা তারা সকলেই আসতে পারবেন কিনা সেটা আমি জানি না। সেটা তো ভারতীয় হাই কমিশন প্রত্যেকের ভিসা দেওয়ার ব্যাপারে তদন্ত করেই তারা সিদ্ধান্ত নেবেন, তাই না? এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে ব্যাপারে মত দিলে তবে তারা ভিসা দেবেন। সেক্ষেত্রে তো আমার মনে হয় না যে সকলে এরকম অবারিত ভাবে ভিসা নিয়ে চলে আসবেন। ভুল ত্রুটি কিছু হয়তো হতে পারে একটা দুটো, কিন্তু সাধারণ নাগরিক যারা যারা চান, যারা কোনো রাজনীতির মারপ্যাচের মধ্যে নেই, যারা প্রশ্ন করছেন, আমি ধরে নিচ্ছি তারাও অরাজনৈতিক ব্যক্তি, তাদেরও ব্যক্তিগত প্রয়োজনে তাদের মতনই অনেকের ব্যক্তিগত প্রয়োজন আছে, যে কারণে তারা আসতে চান। ঈদের সময় কলকাতায় এসে তারা বাজার করতে, দুর্গাপুজো দেখতে আসতে কলকাতা থেকে বাংলাদেশ, তারা কিন্তু দুর্গাপূজাই দেখতে আসেন, সেটা কিন্তু ধর্মের কারণে নয়, উৎসবের জাঁকজমক এবং আড়ম্বর দেখতে আসতেন। ফলে এই যাতায়াতটা কিন্তু যত হবে না, তত একে অপরকে বোঝা, ভুল বোঝাবুঝি গুলো কমে যেতে পারে বলে আমার ধারণা। দাদা, আমি আপনাকে এখন কয়েকটা ছবি দেখাই, তারপরে আসলে আমরা কথাগুলো বলবো। বর্তমানে বাংলাদেশে গত 10-15 দিনে যা যা ঘটছে, এই যে মিছিল দেখছেন, এর সাথে সাদা পতাকা, কালো পতাকা যেমন আছে, সাথে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই যে কলমগুলো পাওয়া যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে যে এই ওই যে কলমা লেখা কালো পতাকা, যেটা আইএস বা ড্যাশ ব্যবহার করছে, সারা বাংলাদেশে এগুলোতে ছেয়ে গেছে। বিভিন্ন ব্রিজ থেকে শুরু করে কালভার্ট সব জায়গায়। বিষয়টাকে কি আপনি কি মৌলবাদের চরম উত্থান মনে করছেন? সারা বাংলাদেশে আছে। মৌলবাদের চরম উত্থানটা ঘটেছিল 1975-এ, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তাই না? তার 75-এর পরবর্তী সময় থেকে আমি বলবো 91 সাল পর্যন্ত, কারণ 91 সালে প্রথম বিএনপি সরকার ক্ষমতায় আসে, গণতান্ত্রিক সরকার। তার আগে সামরিক সেনা শাসন ছিল, যদিও জিয়াউর রহমান তিনি ক্ষমতায় এসেছিলেন ঠিকই, পরবর্তীকালে তিনি রাজনৈতিক দলও তৈরি করেন, কিন্তু সেই সময়তেও কিন্তু মৌলবাদের উত্থান ছিল, এবং মৌলবাদ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বরাবর আছে। এই কারণেই এই বলবো যে আপনি 1972-এরও যদি বাংলাদেশের ভোট দেখেন, 27% মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিচ্ছিল। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশে সবসময় আছে। তারা এই সময়ের সরকারগুলোর মদত পেয়ে তারা অনেক বেশি, এখন আপনি তাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, যারা উদারপন্থী বা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা কার্যত অনেকে লুকিয়ে আছেন, অনেকে সমাজে বাইরে বেরোতে পারছেন না বা মুখ খুলছেন না, যে পরিবেশ পরিস্থিতি রয়েছে। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু বেশি, মৌলবাদের সংখ্যাটা কিন্তু সংখ্যা আছে, অস্বীকার করা যাবে না, তো সেটাই বাংলাদেশের সব, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু যেমন আজকে এবং গতকালকে বেশ বড় বড় কিছু মিছিল হয়েছে, এবং আপনার সেখানে বক্তৃতাতে যা আছে, যেমন একটা বক্তৃতা এখন খুব ভাইরাল,
সেখানে বলছে যে পুলিশ যদি বিচার না করে তাহলে উনি কসম খেয়ে বলছেন যে তাকে হত্যা করা হবে। এটা ওপেন শত শত মিডিয়া দ্বারা। বিষয়গুলোকে কিভাবে দেখছেন দাদা? এটা তো আমি বলছি যে শুধু ভারতের জন্য তো নয়, এটা বাংলাদেশের জন্য একটা উদ্বেগের বিষয়। বাংলাদেশের সরকার যদি মৌলবাদ এবং জঙ্গিবাদকে দমন না করেন, সোজা বাংলায় প্রবাদ হচ্ছে যে বাঘের পিঠে চললে সেই বাঘই একদিন খেয়ে ফেলে। ফলে এদেরকে নিয়ন্ত্রণ না করতে পারলে কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রেও কিন্তু একটা জটিলতা দেখা দেবে, মানে অসুবিধা দেখা দেবে। ফলে তাদের নিজেদের স্বার্থে গোটা বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য এই জঙ্গিবাদকে রোখার তারা পদক্ষেপ নিচ্ছেন। সেটা দৃশ্যত যেন দেখা যায়, সবাই যেন দেখতে পায়। সেটা যদি না দেখেন তাহলে ইউনূস সরকারের মতোই তাদের চরিত্র প্রকাশিত হবে একই রকম ভাবে। ইউনূস যেরকম কোনো কিছু করেননি, জঙ্গিবাদকে রোখার কোনো চেষ্টা করেননি, এখন যদি তারেক রহমান সরকারও না করেন তাহলে বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি কলঙ্কিত হবে বলেই মনে করি। কারণ বিষয়টা কি হয়েছে জানেন দাদা, যেই মাত্র না ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বললেন যে বাংলাদেশে হামাসের সমর্থক আছে, ঘাঁটি বলেন নাই উনি, সমর্থক আছে, না পাকিস্তানে ঘাঁটি আছে বাংলাদেশ, এর ঠিক একদিন পর থেকেই শুরু হলো এই ঘটনা, মানে এই পতাকা লাগানো। এবং এখন তো এমনও কিছু পতাকা এসছে যেগুলো মানে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে বানানো, মানে মাঝখানে কলেমা লেখা এবং দুই পাশেই আপনার, আমি একটা হয়তো আপনাকে ফটোতে এইভাবে দেখাতে পারি, এই যে 6 লাভ বাংলাদেশে এখন এই পতাকা। ঠিক ইসরায়েলি কূটনীতিক বলার পরেই দেখি যে এইটার উৎপাদ বাড়লো। এখানে কি কোনো পাওয়া যায় বা আপনাদের জন্য অ্যালার্মিং কিনা? আপনার তো পার্শ্ববর্তী রাষ্ট্র। অবশ্যই অ্যালার্মিং, অবশ্যই অ্যালার্মিং। কারণ হামাসের কর্মকাণ্ডকে আমরা কখনোই সমর্থনও করি না। কেবলমাত্র তারা ফিলিস্তিনের একটি রাজনৈতিক দল বলে তারা যেটা করেন সেটাকে, সপ্তাহে কর্মকাণ্ডকে আমরা, তারাও যে হত্যাকাণ্ড চালিয়েছেন সেগুলোকে আমরা সমর্থন করি না। তারাও উগ্রপন্থী, চরমপন্থী। ফলে এদের প্রভাব তো মুসলিম দেশগুলোতে সহজেই বিস্তার লাভ করতে পারে এবং যার প্রভাব ভারতে আসতে পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং সেজন্য ভারত সরকারকে সতর্ক থাকতে হবে। নিশ্চয়ই দু দেশের মধ্যে ভবিষ্যতে যখন এই উগ্রপন্থা, চরমপন্থা, জঙ্গিবাদ ওখা নিয়ে আলোচনা হবে তখন তো এই বিষয়গুলো আলোচিত হতে পারে। দাদা আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার পরে চায়না সফরে আছেন বর্তমান, এবং আজকে যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে ওনারা মংলা পোর্ট যেটা আছে সেটা চায়নাকে দিচ্ছেন। আবার সম্ভবত তিস্তা চুক্তি হতে পারে, এখনো শিওর না। এবং চায়নার যেটা আগে ভারতকে দেওয়া হয়েছিল আপনার ইকোনমি জোন, ওইটা নিয়ে অলরেডি চায়নাকে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল বিষয়গুলোকে কি মনে হচ্ছে? দেখুন, বাংলাদেশের নির্বাচিত সরকার তাকে ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি সেখানে না এসে মালয়েশিয়া হয়ে চীনে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা তাকে নিতে হয়েছে মূলত, আমার যেটা মনে হয়েছে, সেখানকার দক্ষিণপন্থী চরমপন্থীদের চাপে। তার কারণ হচ্ছে, কেন মালয়েশিয়া? চীন তো ঠিক আছে, মালয়েশিয়া কেন? মালয়েশিয়া এই কারণে যে মালয়েশিয়া, আপনি জানেন বর্তমান যিনি প্রধানমন্ত্রী তিনি একসময় জামায়াতে ইসলামের শিবিরে, ছাত্র শিবিরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং সম্প্রতি মালয়েশিয়া বেশ কিছু বাংলাদেশি জঙ্গিকে ধরে তারা আবার বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। ফলে অনেকগুলো এই বিষয়গুলো কোনো একটা চাপ তারেক রহমান সরকারের উপর ছিল যে মালয়েশিয়াটা অনেকটা নিরাপদ আশ্রয়স্থল ছিল এই ধরনের উগ্রপন্থীদের, সেটাতে কোনো সমস্যা তৈরি হয়েছে। বাকি যে মানে গণমাধ্যমে লেখার জন্য অনেক কিছু ভালো ভালো কথা লেখা হয়, মানে আর্থিক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি, প্রতিরক্ষা সংক্রান্ত সবই। মূল বিষয়টা এটাও একটা আছে, বলে রাখা চলবে না যে সেই জাকির নায়েক হোলি আর্টিজেন ঘটনার সময় যার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল তিনি কিন্তু বাংলাদেশে ঠিক আছে পলাতকে। দ্বিতীয়ত চীনের প্রসঙ্গ। চীনের প্রসঙ্গে দেখুন, এটা বাংলাদেশ সরকারের একটা সার্বভৌম সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত ভারত তো জোর করে পরিবর্তন করতে পারবে না, চাপ দিয়ে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। তারা মনে করেছেন চীনে যাওয়ার দরকার, যেতেই পারেন, অস্বাভাবিক না। ভারত প্রতিবেশী অন্য অনেক রাষ্ট্র চেষ্টা করেছিল চীনের সঙ্গে সখ্যতা বজায় রাখা, কিন্তু চীন কিন্তু যে কোনো অর্থসাধ্য কড়ায় গন্ডায় সুদে আসলে গুনে নেয়। তাদের যে সুদের, আপনি ভালো করে যদি তুমি দেখো যৌথ বিবৃতিটা, বাংলাদেশ কিছু চেয়েছে আর চীন চেয়েছে, কিন্তু দুজনের সিদ্ধান্ত হয়েছে এমন কোন জিনিস জন স্টেটমেন্টে যেগুলো থেকে বলা হচ্ছে যে মংলায় তারা চায় যে মংলা পোর্ট কেন, যে মংলা পোর্টে ভারতের সহযোগিতায় তৈরি হয়েছিল
সেখানে ভারতকে এর আগে সরকার তার ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন চট্টগ্রাম মংলা। একটা কথা পরে ব্যাখ্যা করতে গিয়ে সে বলেছেন যে আরো অন্য অনেক দেশকেও কিন্তু উপেক্ষা করা হবে না, এরকম একটা কথা বলেছে। আমার মনে হয়েছে যে চীনের যে অপরে যে সিদ্ধান্তগুলো, সেগুলো সবটাই কিন্তু আকাঙ্ক্ষা, সেগুলো বাস্তবায়ন হবার নিয়ে সম্ভব হয়েছে। যদি তিস্তার কথাই বলি, এটা ঘটনা হলে তো ভারতের পক্ষে চিন্তাজনক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতের ঘাড়ের কাছে বসে চীনা প্রযুক্তিবিদরা থাকবে এবং তারা লাল ফৌজের লোক, গোয়েন্দা বাহিনী সেখানে থাকলে ভারতের পক্ষে অস্বস্তিকর নিশ্চয়ই। ভারত এমন কোনো কাজ করেনি আজ পর্যন্ত সামরিক দিক থেকে, তাদের মাটি থেকে, যেটা বাংলাদেশের জন্য ক্ষতি হয়। সেরকম কোনো কাজ করেনি। বাংলাদেশ সবসময় বলছে যে বাংলাদেশের জমিও ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। কিন্তু এই ধরনের যদি প্রতিরক্ষা সংক্রান্ত সমঝোতা হয়, সেক্ষেত্রে অবশ্যই ভারত বাংলাদেশের ভূখণ্ড ভারত বিরোধী কাজে ব্যবহৃত, কারণ চীন তো ভারতের ঘোষিত শত্রু, বন্ধিত নয়। দুদেশের মধ্যে সরাসরি যুদ্ধ হয়েছে, মাঝে মাঝেই হয়ে থাকে। দ্বিতীয়ত, তিস্তা প্রসঙ্গে কিন্তু জয়েন্ট স্টেটমেন্টে বলা আছে চীন তার ক্ষমতা এবং সম্ভাবনা খতিয়ে দেখে তবে সিদ্ধান্ত নেবে। চীন সিদ্ধান্ত নিয়েছে এটা লেখা নেই। ফলে আমার মনে হয় তারা আরো অনেক কিছু বিষয় হয়তো দেখতে চাইছেন, আর কতটা ফিজিবল বা কতটা করা যায় সেটা একটা দেখার বিষয় আছে। এখন দেখুন, ওখানে যদি হয়, সেটা হলে ভারত তার বিকল্প ব্যবস্থা করবে। কেউ কেউ তো বাংলাদেশ থেকেও বলেছেন যে চীনকে দেওয়ার পর সেটা তো এমন হলো যেটুকু পানি আসছিল যেটা হয়তো আসবে না। ভারত হয়তো নদী অন্য পথে পানি ঘুরিয়ে দিতে পারে, তাই না, চ্যানেল কেটে, খাল কেটে। ফলে এটা যতক্ষণ না বাস্তবায়িত হওয়ার পথে প্রথম পদক্ষেপ হচ্ছে, তার আগে এটা নিয়ে এখনো পর্যন্ত ভারতের, আমি বলছি, ভারতের উদ্বেগের কিছু আমি এখনো দেখছি না এই মুহূর্তে। কারণ গোটাটা ঘোষণা আছে, আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা আছে, কিন্তু চুক্তি না। দ্বিতীয়ত, বাংলাদেশ ওই প্রসঙ্গগুলো ছাড়াও যে নিজেদের আর্থিক চীন যে ঋণ দেয় তাদের সুদের হার অনেক বেশি, সুদ কমানোর আবেদন করা হয়েছে, কিন্তু সুদ কমাবে চীন এই প্রতিশ্রুতি দেয়নি। ফলে জয়েন্ট স্টেটমেন্টের বিটুইন দ্য লাইনগুলো যদি পড়েন, আমার মতে হচ্ছে গণমাধ্যমে প্রকাশ করার জন্য অনেক কিছু প্রকাশ করতে হয়, ইতিবাচক প্রকাশ করতে হয়, কিন্তু যারা কূটনীতিবিদ তারা জানেন যে আসলে বিষয়টার মধ্যে প্রাপ্তিক যোগ কিন্তু শূন্য। কারণ চীনও এই মুহূর্তে আর্থিক সংকটে আছে, বিশেষ করে যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের সঙ্গে চীনও সংকটে আছে। 5 বছর আগে চীন সম্ভাবনা এবং মানে আমাদের সক্ষমতা বিচার করে সিদ্ধান্ত নেব, এই লাইনগুলো আগে বলা হতো না, এগুলো এখন বলা হচ্ছে কারণ আর্থিক সংকট। এসিজেড এর প্রসঙ্গে, এসিজেড তো ভারতকেও দেওয়া হয়েছিল, সেটা কোনো কারণে বাস্তবায়ন হয়নি। চীন রীতিমতো একটি ব্যবসায়িক দেশ, তারা কড়ায় গন্ডায় সবকিছু বুঝে নেয়, এবং সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ ঋণের বোঝা বলা হচ্ছে, এগুলো ঋণ, কোনো দান নয়। এই ঋণকে তো বাংলাদেশের মানুষকে বইতে হবে, তাই না, তার একটা দাম দিতে হবে প্রত্যেক। সুতরাং কতটা বাংলাদেশের জন্য লাভজনক সেটা একটা, কারণ মূলত দেখুন, চীনে আসার মূল উদ্দেশ্যটা ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস সামিটে যোগ। তিনি যেহেতু চীনে যাচ্ছেন, সেই কারণে চীনের সঙ্গে একটা দ্বিপাক্ষিক সৌজন্যমূলক বৈঠক বা দ্বিপাক্ষিক বৈঠক করার একটা প্রস্তাব দেওয়া হয়, যেটা চীনও সাদরে গ্রহণও করেছে, এটা রাজিও হয়েছে। কিন্তু কোনো কোনো চীনা সংবাদপত্রে আমি শুনেছি লিখেছে সম্পাদকীয়তে যে ভারত কেন নির্দেশ দেবে বাংলাদেশ কি করবে। ভারত কোনো নির্দেশ দেয়নি, আপনি যেখানে বেশি যান না, চীনে যাবেন, কোথাও যাবেন, সেখানে যান, কে বারণ করেছিল? একসময় তো মলদ্বীপও গিয়েছিল, শ্রীলঙ্কাও গিয়েছিল, লাভ হয়েছে। শেষ পর্যন্ত তাদের আর্থিক সংকটে, তাদের অন্য সমস্যার সমাধানে ভারতকেই আর্থিক সাহায্য করতে হয়েছে। আজকে তারা প্রত্যেকে ভারতের মুখাপেক্ষী। সুতরাং ওটা অবস্থার নিরিখে ভারত হচ্ছে আপনার অনেকটা পরিবারের মতো, তাই না? আর আপনি চীনের, আমাকে একজন প্রাক্তন হাই কমিশনার বলেছিলেন, যখন এই প্রশ্ন উঠেছিল বারে বারে আপনারা চীন যান, মানে এই শেখ হাসিনার সময়, উনি তখন বলেছিলেন ভারত হলো আমাদের ভাইয়ের কাছে সাহায্য চাওয়া আর ব্যাংকের কাছে সাহায্য চাওয়ার মধ্যে ফারাক আছে। চীন হলো ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, সেটা তো ভাই নয়। সে যে চীন বাংলাদেশকে যুদ্ধে স্বাধীনতায় বিরোধিতা করেছে, যে চীন স্বীকৃতি দিতে দেরি করেছে,
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরও নিন্দা করেনি। সেই চীন হঠাৎ গোটা বাংলাদেশিদের প্রেমিক হয়ে যাবে, এটা ভাবাটা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। কারণ চীন বন্ধু হবে ওই জামায়াত ইসলামী চরমপন্থী এদের। আর একটা প্রসঙ্গ হয়তো জানি না, তোমাদের তুলনী আমি বলছি, যেটা দেখলাম যেটা চীন আর একটা প্রস্তাব দিয়েছে শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর, সেটা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন Road sign- পর্যন্ত একটা হ্যাঁ, একটা ওটাই যোগাযোগ তুলতে হবে ব্যবস্থা। তা এই যোগাযোগ হলো চীনের পুরোনো প্ল্যান ছিল বেল্ট রোড ইনিশিয়েটিভ, যেটাতে শেখ হাসিনা সরকার প্রথমে যোগ দিয়েও পিছিয়ে এসেছিলেন, যেটা বাস্তবে হওয়া সম্ভব। মনে রাখতে চলবে না যে এই করিডোরের কথা কিন্তু যুক্তরাষ্ট্রও চাইছিল। হুম। ফলে শুধু ভারত নয়, এই পদক্ষেপ নিতে গিয়ে কি যুক্তরাষ্ট্র, যার কাছে ঋণী থাকা উচিত তারেক রহমান সরকারের ক্ষমতা পরিবর্তনের যে ঘটনার নেপথ্য যে শক্তি, তাকে উপেক্ষা করে থাকবেন কি? 2001 থেকে 6 যদি ইতিহাস পড়ে দেখেন, পুরনো ইতিহাস, 1 থেকে 3 চমৎকার চলছিল, ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল। যখনই চীনের সঙ্গে ঘনিষ্ঠতা তীব্রতা বাড়লো, দেখুন 3 থেকে 6 পরে খালেদা জিয়া সরকারের শেষ পর্যন্ত পতন ঘটলো, তাই না? পতনে ঘটানোর জন্য মানুষের ক্ষোভ এত বেড়ে গেল। আমি জানি না সে সময় তো আমেরিকা নেপথ্যে কোনো ভূমিকা পালন করছে না। আপনারা জানেন অনেক পুরনো যারা বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত, তারা অনেকে বলেছেন সেই সময় বা পরবর্তীকালে, তাদেরগুলো উইকিলিক্স থেকে আমি দেখেছি, তারা চেয়েছিলেন খালেদা জিয়া সরকারের পতন ঘটুক, তারা চেয়েছিলেন শেখ হাসিনা সরকার আসুক। ফলে চীনের সঙ্গে সখ্যতাটা এই জিও পলিটিক্সে, চীন এমন একটা দেশ না, চীন তো কয়েকদিন আগে ট্রাম্পকেও স্বাগত জানিয়েছে, তাই না? এমন একটা দেশ, সেই তার নিজের স্বার্থে চলে সত্যি সত্যি, এবং সে যদি দেখে কোথাও তার স্বার্থে আঘাত লাগছে, তাহলে কিন্তু সে কিন্তু হাত তুলে নেবে, সে আপনার পাশে থাকবে না। চীন হচ্ছে আপনার ব্যবসায়িক বন্ধু, চীন আপনার প্রাণের বন্ধু নয়, চীন আপনার রক্তের বন্ধু। রক্তের বন্ধু যে, সে আপনার সংকটে, অসুবিধা হতে পারে, মতবিরোধ হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সে কিন্তু আপনার সংকটে থাকবে, এটুকুই বলতে পারি। দাদা, ঠিক যেই মুহূর্তে তারেক জিয়া গেলেন চীনে, সেম একই সময় আপনার অজিত দোভালের সাথে চীনের যেই আপনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা ওনাদের বৈঠক। এইদিকে বাংলাদেশে আসলেন নতুন কূটনীতিক, যাকে মন্ত্রী মর্যাদা দেওয়া হলো। আমেরিকা সরাসরি সর্বপ্রথম, সম্ভবত এটা খুব দ্রুতই আমেরিকান অ্যাম্বাসেডর শুভেচ্ছা জানালেন, এবং আরো একজন কে জানি শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। কাহিনীগুলো কি মনে হচ্ছে? দেখুন, এখানে ব্রিক্স এর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের বৈঠক ছিল। চীনের পররাষ্ট্রমন্ত্রী, তিনি পরবর্তীকালে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন, এবং তিনি পররাষ্ট্রমন্ত্রীও। এটা ভেবে রাখা দরকার যে যখন যে মুহূর্তে তারেক জিয়া চীন সফর করছেন, পররাষ্ট্রমন্ত্রী, যিনি চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তিনি কিন্তু নেই। ফলে চুক্তিগুলো না হয় ওটা সমঝোতা হয়েছে কিছু, আর চুক্তি নয়, চুক্তি বলে চালানো হচ্ছে, আসলে সমঝোতাবদ্ধ, এমইও এগ্রিমেন্ট নয়। যদিও খুব যে বিরাট ডিফারেন্স থাকে তা নয়, কিন্তু তাহলেও টেকনিক্যালি তো ঘটনা যে চুক্তি নয়, ওগুলি মৌ। এবং একই সঙ্গে চীন নিশ্চিতভাবে, যদি দ্বিপাক্ষিক আলোচনাও হয়ে থাকে, তারেক জিয়া চীন সফরে কি হতে পারে হতে পারে না সে সম্পর্কে একটা কোনো আভাস তিনি দিয়েও থাকতে পারেন। যে কারণে আমি দেখেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন না, আমরা কোনো মাথা ঘামাবো না, ওটা ও যা করছেন, উনি গেছেন যান, উনি যেতেই পারেন, তার সিদ্ধান্ত একটা দেশের, উনি যেতেই পারেন। কটা উদ্বেগের, আমি গতকাল রাত্রেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডিনার ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম, সে জিজ্ঞাসা করেছি, তারা বলছেন না আমরা এসব নিয়ে, এখন আমরা অন্য বিষয় নিয়ে অনেক ভাবছি, এটা নিয়ে ভাবছি। সার্জি গৌর, তিনি নিজেও একজন রাজনীতিবিদ, তিনি কিন্তু পেশাগত কূটনীতিবিদ নন, এবং তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি, খুবই ঘনিষ্ঠ, তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেন, আর মানে স্টেট ডিপার্টমেন্টের থ্রু দিয়ে না। দীনেশ ত্রিবেদীও রাজনীতিবিদ, মন্ত্রী, তিনিও সরাসরি কথা বলছেন অজিত ডোভাল এবং প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে, সবসময় পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে নয়। এবং আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের পাশে, এই মিটিং এর অর্থ কে চাইলেন, বললেন সার্জি গৌর চাইতে পারে, এবং সার্জি গৌর চাইলে দীনেশ ত্রিবেদীকে আমরা কোনো মানে আপত্তি করার কিছু নেই, দুই রাজনীতিবিদ কথা বলবেন। ফলে যেদিন চীনে তারেক জিয়া, এগুলো তো হচ্ছে কি জানতো, কতগুলো ছেঁড়া মুক্তোর মালাকে যদি আপনি এক সূত্রে গ্রথিত করেন, তাহলে তার একটা মালা তৈরি হয়। তারেক জিয়া চীনে, সেদিন ওয়াংই ভারতে, তারেক জিয়া চীনে, সেদিন সার্জি গৌর বৈঠক করছেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে,
এর মধ্যে কোনো রহস্য থাকলে পুরোটা তো জানা যায়নি, সবটা তো কেউ প্রকাশ্যে বলবে না কি আলোচনা হয়েছে। তারপরেই দেখলাম ভারতের তরফ থেকে সিদ্ধান্ত ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া, মানুষের কাছে এটা বার্তা দেওয়া, সরকার নয়। ট্যুরিস্ট ভিসা মানে হচ্ছে মানুষের জন্য বার্তা দেওয়া, যে মানুষের পাশে ভারত আছে, এই বার্তাটা দীনেশ ত্রিবেদী দিলেন। তাতে একটা গুডউইল তৈরি হয়েছে তার সম্পর্কে, যেটা প্রথম দিনে একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল, কিন্তু এখন অনেক গুডউইল তৈরি হয়েছে। ফলে আমার মতে এই জিনিসগুলো আগামী দিনে লক্ষণীয়, এটা কোন পথে চলে আর সেটা দেখার কতটা। এবং যেটা বললাম আমি, মায়ানমারের যে করিডর, সেটা চীনের শি জিনপিং বলেছেন, বাংলাদেশ সরকার কি ওটাকে অ্যাকসেপ্ট করেছেন এমন কথা লেখা আছে। অ্যাকসেপ্ট, তারা অফারটা পেয়েছেন, অফারটা বিবেচনা করবেন। বাংলাদেশও কিছু অফার করেছেন, সেটা চীন বিবেচনা করবে। সবই বিবেচনার স্তরে আছে, সিদ্ধান্ত কিছু হয়নি। এটুকু এই জন্য বলছি, ভারতের চিন্তা উদ্বেগের কোনো কারণ নেই। যাক, তাহলে এখন এর আগে আমাদের দেশে যে রাষ্ট্রদূত এসেছেন আমেরিকার, তিনি শপথ করে এসেছিলেন যে বাংলাদেশকে বুঝাবেন চীন থেকে দূরে থাকার জন্য। আর সেই জায়গায় বাংলাদেশ এখন চীনের কাছাকাছি চলে যাচ্ছে। এখন কি আমেরিকার ভারত এক জায়গায় চলে আসছে, আর চীন আর বাংলাদেশ আরেক জায়গায় চলে যাচ্ছে? চীন আর বাংলাদেশ যদি এক জায়গায় চলে যায়, সেটা কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে সমূহ বিপদ, এটুকুই বলতে পারি, সমূহ বিপদ। কারণ তাতে কিন্তু চীনের, শুধু চীনের কথা আপনি ভারত বা আমেরিকার কথা কেন বলছেন, দক্ষিণ কোরিয়া, জাপান, জাপানের প্রধানমন্ত্রী তো ভারতে আসছেন কয়েকদিনের জন্য। জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, যে মালয়েশিয়ার সঙ্গেও চীনের কিন্তু বিরোধ আছে, এবং ওই সাউথ চায়না সি নিয়ে। ফলে আসিয়ানে যে বিরোধ চীনকে কেন্দ্র করে, সেই চীনের সক্ষতা কতটা তারেক জিয়া সরকার নেবেন, এই নিয়ে আমার সন্দেহ আছে। যদি কোনো ভুল পথে তাকে কেউ নিয়ে যান বা বোঝান, তাহলে কিন্তু সমূহ বিপদ আছে, এটুকুই বলতে পারি। এবং জিও পলিটিক্স এর বর্তমান যে অবস্থা, চীনের বিরুদ্ধে কিন্তু অধিকাংশ দেশ। আপনি চীনের পক্ষে একমাত্র কিছুটা হলেও আছে পাকিস্তান। পাকিস্তান আমার দুতরফই খেলে, আমেরিকার সঙ্গেও আছে, চীনের সঙ্গেও আছে। তারেক জিয়া সেরকম একটা করার চেষ্টা করছে না, এটা পাকিস্তানের মতো, কিন্তু সেটা পরে বোঝা যাবে কি হবে। এবং এই ধরনের পাকিস্তানের মতো ডিপ্লোমেসি খেললে কি স্যাংশন আসার সম্ভাবনা আছে বাংলাদেশের উপর? কারণ আমরা তো একটা চুক্তি আছে আমেরিকার সাথে অলরেডি। না, চুক্তি তো আছে, আমাদের সাথে। এক, দ্বিতীয়ত যে স্যাংশন গুলো আমেরিকা আগে করে রেখেছিল শেখ হাসিনা সরকারের সময়, সেগুলো কি একটাও প্রত্যাহৃত হয়েছে? র্যাবের উপরে যে স্যাংশন, সেটাও তো প্রত্যাহারের ঘোষণা তো শুনিনি এখনো, তাই না? র্যাবের উপর প্রত্যাহারের স্যাংশন থাকার অর্থ কি? অর্থ হচ্ছে র্যাবের জন্য যে অস্ত্রগুলো লাগে, সেগুলো কেনা যাবে না। তাহলে আপনি যদি চীন থেকে অস্ত্র এবার কেনেন, তাহলে স্যাংশন হওয়ার আশঙ্কা আছে। বিমান কেনার তো কথা হয়েছে 24টা যুদ্ধ বিমান। না, সেটা তো আমি বলছি তো, এখন এগুলো আমার মনে হয় যেগুলো আলোচনা স্তরে আছে, সিদ্ধান্ত নিলে আমি কিন্তু বলছি তারেক জিয়া সরকারের পক্ষে বিপদ আছে। তাহলে আমরা দেখতে থাকি যে কি হয়। ধন্যবাদ দাদা আপনাকে, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, দাদা আমাদের সাথে ছিল।